ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বুশেহর পারমাণবিক কেন্দ্রের আকাশে ইউএস ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জন। লক্ষ্যবস্তু ইরানের পরমাণু সক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্র। এই নিয়ে চতুর্থবারের মতো হামলার শিকার হলো ইরানের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে প্ল্যান্টের ভেতরে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। এতে নিরাপত্তারক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। এই হামলা রুখতে বিশ্ব সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স পোস্টে সতর্কবার্তায় তিনি বলেন, এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তেহরান নয় বরং GCC-ভুক্ত দেশগুলোর রাজধানীগুলো ভয়াবহ পরিণতি ভোগ করবে। শুধু পরমাণু কেন্দ্র নয়, এদিন হামলা হয়েছে মহাশহরের পেট্রোকেমিক্যাল হাব এবং বন্দর খামিরের সিমেন্ট কারখানাতেও। এদিকে ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমাই সাররাফ জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি আঘাত হানা হয়েছে। এদিকে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইউএস যুদ্ধবিমান ভূপাতিত করতে ইরান মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক ও নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। নিজেদের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছে সামরিক কমান্ড। ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েলও। শনিবার রাজধানী তেল আবিব, রামাত ও বেনি ব্র্যাক সহ বিভিন্ন এলাকায় ইরানি মিসাইল আঘাত হানে। IDF এর দাবি, ইরানি ক্লাস্টার বোমা ইন্টারসেপ্ট করার পর তার ধ্বংসাবশেষ পড়েও লণ্ডভণ্ড হয়েছে আবাসিক এলাকা ও স্কুল ভবন। আবাসিক ভবনেও সরাসরি আঘাত হানারও খবর পাওয়া গেছে। একটি ক্ষেপণাস্ত্র বাড়িটিতে সরাসরি আঘাত হানে। পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে, তবে বাড়ির মালিক অলৌকিকভাবে বেঁচে গেছেন। এই মুহূর্তে আমরা তাকে প্রয়োজনীয় সব ধরনের মানসিক সহায়তার পাশাপাশি আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করব। এদিন পেতা টিকভাতেও আছড়ে পড়েছে ইরানি প্রজেক্টাইল। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে এ পর্যন্ত 19 জন নিহত হয়েছে বলে ইসরায়েল সরকারিভাবে জানিয়েছে। ইউএস ইসরায়েলের শক্তিশালী হামলা বনাম ইরানের মরণপণ এবং কৌশলগত প্রতিরোধ। আধুনিক যুদ্ধের এই নতুন গতিপথ এখন বদলে দিচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থার সমীকরণ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর যুদ্ধের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে সর্বত্র। শনিবার ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ MSC ইশিকাতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, জাহাজটি অন্য দেশে পতাকা বহন করলেও এর মালিকানা ইসরায়েলের। তবে এই হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব। এদিকে শুক্রবার রাতের হামলার 10 ঘন্টার বিরতির পর তেল আবিবে IDF এর কিরিয়া সদর দপ্তরের কাছে ইরানি দুটি ক্লাস্টার সাবমিউশন আঘাত এনে। এতে ঘাটির পাশের একটি পার্কিং লট ও নিকটবর্তী একটি স্কুলের ক্ষতি হয়েছে। এসব হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস। এদিকে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ে আমেরিকা ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমাই সারাফ। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তিনি এই হামলাকে বর্বর বলে আখ্যা দেন। একটি সভ্য দেশ বা সরকার কখনোই জ্ঞানপীঠ, গবেষণাগার বা গবেষণা কেন্দ্রে হামলা চালায় না। বিজ্ঞান প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে যে তারা নিজেরা এখনো প্রস্তর যুগের মানুষ। তবে ভবন ধ্বংস করে ইরানের বিজ্ঞান চর্চা থামানো যাবে না। তারা অবশ্যই হতাশ হবে এবং তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। আমাদের বৈজ্ঞানিক সক্ষমতা অসীম, যা মূলত এদেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের সৃজনশীলতা এবং অফুরন্ত বুদ্ধিমত্তার উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে, অন্যথায় দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। যুদ্ধের এই ডামাডোলের মধ্যেই সীমিত পরিসরে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশের জরুরি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শুক্রবার ও শনিবার তুর্কি, ফ্রান্স, ভারত এবং জাপানের কয়েকটি জাহাজ বিশেষ প্রোটোকল মেনে প্রণালীটি অতিক্রম করেছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে স্বাভাবিকের তুলনায় জাহাজ চলাচল কয়েক গুণ কমে গেছে। বর্তমানে চায়নাগামী ইরানি তেলের ট্যাঙ্কারগুলোই মূলত এই রুটে ব্যবহার করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী 48 ঘন্টা এই অঞ্চলে ভবিষ্যতের জন্য অত্যন্ত সংকটপূর্ণ। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। টানা 6 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে আমেরিকা ও ইসরায়েল।
ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবের বিভিন্ন স্থানে নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ রাখায় আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে শত শত মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। বিক্ষোভ দমনের চেষ্টার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 150 জনকে আটক করে পুলিশ। শনিবার বাগদাদ ও বসরায় ইরানের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইরাকের শিয়া মতাবলম্বী কয়েক হাজার মানুষ। আরব দেশগুলো থেকে আমেরিকার সামরিক বাহিনী অপসারণ এবং ইরানে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এই বিশাল বিক্ষোভ আরব ও মুসলিম দেশগুলোয় আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে। আমরা চাই না আমাদের ভূমিতে কোনো আমেরিকান সেনাবাহিনী অবস্থান করুক। একই সাথে ইসলামিক রাষ্ট্রগুলোতে হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করি। ইরান ও প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদেও। এই সময় বিক্ষোভকারীরা প্যালেস্টিনিয়ানদের উপর হামলা বন্ধের পাশাপাশি ইরানেও যুদ্ধবন্ধের দাবি জানান। এদিকে ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর হামলার ধারাবাহিকতা রাখার অঙ্গীকার ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার টেলিগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, সামনে আনন্দের দিন আসছে। ইরানের অস্ত্র তৈরির প্রধান উৎপাদন স্টিল কারখানার 70% ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। নতুন করে হামলা চালানো হয়েছে পেট্রোকেমিক্যাল স্থাপনায়ও। তাদেরকে ধ্বংস করে আমরা থামবো, তখন আমরা বিজয় উৎসব করব। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। হাতে রংধনু খচিত শান্তির পতাকা আর কণ্ঠে যুদ্ধবিরোধী স্লোগান। শনিবার কোলন শহরের রাজপথ শান্তিকামী মানুষের মিছিলে প্রকম্পিত হয়। কোলন পিস ফোরামের আয়োজনে এই পদযাত্রায় অংশ নিয়েছেন ছাত্র, শ্রমিক ও বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের প্রধান দাবি সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিশ্বশান্তি নিশ্চিত করা। এবারের পদযাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান সংকট। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লেকার্ডে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধাংদেহী নীতির তীব্র সমালোচনা করা হয়েছে, বিশেষ করে বাধ্যতামূলক সামরিক সেবা বা কনস্ক্রিপশন এবং জার্মানির প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার ছিলেন সাধারণ মানুষ। এটি আমার জীবনের প্রথম ইস্টার মার্চ। আমি মনে করি বিশ্বজুড়ে যে পরিবর্তনগুলো ঘটছে সেখানে শান্তির কথা বলাটা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গত ডিসেম্বরে জার্মানির সংসদীয় বাজেট কমিটি প্রায় 50 বিলিয়ন ইউরো প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে। এই বিপুল অর্থ জনকল্যাণে ব্যয় না করে যুদ্ধ খরচ করার ঘোর বিরোধী শান্তি আন্দোলনের কর্মীরা। তাদের মতে সংঘাত কেবল ধ্বংসই ডেকে আনে, কোনো সমাধান নয়। জীবনযাত্রার মান উন্নয়নের কথা বলে কোনো লাভ নেই যদি মানুষই বেঁচে না থাকে। যদি যুদ্ধ শুরু হয় তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। কোলন ছাড়াও এদিন বার্লিন, মিউনিক এবং হ্যানোভারের মতো ইউরোপের বড় বড় শহরগুলোতেও একই ধরনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 1959 সাল থেকে চলে আসা এই ইস্টার মার্চ এখন কেবল একটি প্রথা নয়, বরং বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যেখানে শান্তির আকাঙ্ক্ষা আজও সবকিছুর ঊর্ধ্বে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর তুর্কির হাফিদি শহর। কুর্দিদের কাছে অপনামে পরিচিত নেতা আব্দুল্লাহ ওকালানের জন্মদিন উপলক্ষে পদযাত্রায় অংশ নেন শত শত মানুষ। কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে মিছিলটি পৌঁছায় ওকালানের পৈতৃক ভিটায়, যেখানে কুর্দিরা তাদের নেতার জন্মদিনকে একটি জাতির পুনর্জাগরণ হিসেবে অভিহিত করেন। 1999 সাল থেকে কারাবন্দী ওকালান। 1984 সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করা পিকেকের এই প্রতিষ্ঠাতা গত বছর তার বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন। কুর্দিরা মনে করেন ওকালানের মুক্তি হতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম চাবিকাঠি। আমরা আমাদের নেতার অবিলম্বে মুক্তি চাই। বিশ্বের অন্য সব নেতার মতো আমরাও তাকে স্বাধীন দেখতে চাই। পৃথিবীর কোথাও আমাদের নেতার মতো এত সম্মানিত আর কোনো নেতা নেই। ওকালানের পুরনো বাড়ির আঙিনায় গান আর নাচের মাধ্যমে উৎসব পালন করেন সমর্থকরা। তুর্কির আদানা শহর থেকেও অনেক কুর্দি এই উৎসবে যোগ দিতে এসেছেন। তারা মনে করেন ওকালানের আদর্শ কুর্দিস্তান এবং সমগ্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম। এখানে এসেছি আমাদের নেতা ওকালানের জন্মদিন উদযাপন করতে এবং এই উৎসবে শরিক হতে। আমাদের লক্ষ্য হলো এই দিনটি যেন মধ্যপ্রাচ্য এবং কুর্দিস্তানে একটি দীর্ঘস্থায়ী শান্তির উপলক্ষ হিসেবে গণ্য হয়।
অটোমান সাম্রাজ্যের পতনের পর 1 শতাব্দী পেরিয়ে গেলেও কুর্দিরা আজও রাষ্ট্রহীন একটি জাতি। তুর্কির মোট জনসংখ্যার প্রায় 20%। কুর্দি জাতিগোষ্ঠীর বসবাস মূলত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে। ওকালানের জন্মদিন পালন তাদের কাছে কেবল একটি উৎসব নয়, বরং তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক মাধ্যম। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।